আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা। একাকী থেকো না অসময়ে। हेलो हेलो माइक टेस्टिंग 1 2 3 हेलो आवाज आ रही है आप लोगों को? हेलो 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 UN Council Resolution number 47 of 1948, Article 2 of the Geneva Convention and Article 370 of the Indian Constitution बस एक सवाल उठाता है, सिर्फ एक। हम हैं कि हम नहीं? हम हैं तो कहाँ हैं और नहीं हैं तो कहाँ गए? हम हैं तो किस लिए और कहाँ गए तो कब? जनाब, हम थे भी कि हम थे ही नहीं। चुचपा हो गया हमारे साथ। चुचपा जानते हैं आप लोग? एक बार एक बैंक के अंदर डकैती हुई। डकैत ने कैशियर के सर पे पिस्तौल रखी और बोला पैसे दे वरना मौत ले। कैशियर ने झट से उठा के सारे पैसे डकैत को दे दिए। डकैत वही पैसे लेकर अगले काउंटर पे गया। एक्सक्यूज मी, एक फॉर्म दीजिए, मुझे अकाउंट खोलना है। ये होता है चुचपा। चुचपा, बेशरम गुस्ताख जैसे अफस्पा। ठाक ठाक। Armed Forces Special Powers Act, Section 5, Rule 4.A. Any commissioned officer, Ji Janab. Warrant officer, Ji Janab. Non-commissioned officer, Ji Janab. Or any other person of equivalent rank of the armed forces may in a disturbed area if he is of the opinion that it's necessary to do so for the maintenance of public order. And after having given due warning as he may consider necessary, fire upon or otherwise use force even to the causing of death against anyone acting in contravention with law or order. Law and order. ना लॉ है और ना है ऑर्डर, जिसका लॉ है उसका ऑर्डर। नीड ऑन ऑर्डर, लॉ एंड ऑर्डर। इंडिया पाकिस्तान ने मिलकर खेला हमसे बॉर्डर बॉर्डर। अब ना हमें छोड़े हिंदुस्तान, अब ना हमें छोड़े पाकिस्तान। अरे कोई तो हमसे भी पूछे कि हम क्या चाहते हैं। इस पार भी लेंगे, उस पार भी लेंगे, हम लेके रहेंगे आजादी। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা। একাকী থেকো না অসময়ে। এখন শুনছেন পর্ব কাশ্মীর ধারা 370 ও ভারতীয় সংবিধান। আমরা সকলেই জানি যে 2019 সালের 5ই আগস্ট দিনটি কাশ্মীরের ক্ষেত্রে একটি বিশেষ তারিখ। এই তারিখে 1 বছর আগে ভারত সরকার জম্মু ও কাশ্মীরের ওপর থেকে ধারা 370 বাতিল করে তাকে একটি অঙ্গরাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি বলে ডিক্লেয়ার করে দিয়েছিল। একই সাথে সেই দিন থেকেই একটানা কারফিউ জারি করে ইন্টারনেট বন্ধ করে দিয়ে টেলিফোন, কেবল টিভি ও সংবাদপত্র বন্ধ করে দিয়ে অসংখ্য মানুষকে সেখানে কারারুদ্ধ করে সেখানকার জনতার আওয়াজকে অবরুদ্ধ করে দেওয়া হয়েছিল। অথচ মুখে বলা হয়েছিল, দাবি করা হয়েছিল যে এই যে 370 ধারা তুলে নেওয়া হলো সেটি সেখানকার জনতার প্রবলভাবে অনুমোদিত এবং সমর্থিত একটি পদক্ষেপ। একই সাথে আমরা দেখেছিলাম যে জনতাকে কথা বলতে দেওয়া হয়নি এবং সেই অবস্থা কিন্তু মোরাললেস এখনও কাশ্মীরে সেই রকম একটি কাছাকাছি অবস্থা বর্তমান, যেখানে ইন্টারনেট হয়তো ফিরে এসেছে অনেক মাস বাদে কিছুটা অঞ্চলে, কিন্তু যোগাযোগ নিয়ে নানা রকম সমস্যা এখনও বর্তমান এবং এর ফলে অভূতপূর্ব ক্ষতি হয়ে গেছে। সেখানকার জনগণের আর্থিক ক্ষতির কিছু হিসেব বেরিয়েছে, এগুলো আমরা সকলেই পড়েছি, সংবাদপত্রের মাধ্যমে জেনেছি। কিন্তু আজকের আমাদের এই আলোচনার যেটা মূল বস্তু, অন্তর্বস্তু, সেটি হলো এই ধারা 370কে একটু জেনে বুঝে নেওয়া। এই ধারা 370-এর ইতিহাস কী এবং শুধু আজকে নয়, গত 7 দশক ধরে এই ধারা 370-এর গতিপথ এবং তাকে ঘিরে রাজনীতি কিভাবে এগিয়েছে। 5ই আগস্ট 2019-এর ঠিক পরের মাসেই, সেপ্টেম্বর মাসে,
কলকাতার পিপলস ফিল্ম কালেকটিভ আয়োজিত একটি অনুষ্ঠানে এই বক্তব্য রেখেছিলেন সুজাত ভদ্র। আমরা তার সেদিনকার যে বক্তৃতার অংশটি আজকে আপনাদের সামনে এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরছি। এই আলোচনার মাধ্যমে আমাদের কাছে কাশ্মীরের গত 7 দশকের ইতিহাসও কম বেশি অল্প বিস্তর উঠে আসবে। ভারতীয় সংবিধানের প্রেক্ষিতেই এই আলোচনাটি মাধ্যমে আমাদেরকে এই বিষয়গুলি নিয়ে অবগত করবেন প্রখ্যাত মানবাধিকার কর্মী সুজাত ভদ্র। এখন আমরা শুনব অনুষ্ঠান কাশ্মীর, ধারা 370 ও ভারতীয় সংবিধান। আপনারা সমস্তই খবরের কাগজে পড়েছেন, যেটুকু খবরের কাগজে আসছে, কর্পোরেট মিডিয়াতে এভাবে বিষয়টা আসেনি। অত্যন্ত শক্তিশালী লেখা লিখেছেন অরুন্ধতী রায়, সাইলেন্স ইজ দ্য সাউন্ডেস্ট। পুরো কাশ্মীর নীরব মানে কাশ্মীর সবচেয়ে সরবে প্রতিবাদ করছে। সরকারের নানা পদক্ষেপ, সংসদে তার নানা প্রশ্নোত্তরে সরকারের ঝোঁকগুলো বোঝা গেছে কিভাবে সরকার চাইছে। নিঃসন্দেহে কাশ্মীর বিচ্ছিন্ন হয়ে আছে, কমপ্লিটলি আইসোলেটেড ফ্রম রেস্ট অফ ইন্ডিয়া। 4,000 মানুষের মতো মানুষ বা প্রতিদিন সংখ্যা বাড়ছে না, আন্ডার কমপ্লিট ডিটেনশন, আন্ডার প্রিভেন্টিভ ডিটেনশন। আমাদের দেশের নর্মাল সাধারণ আইন আছে 1996 সালের পর, সর্বভারতীয় স্তরে সেটা প্রযোজ্য, জম্মু কাশ্মীরেও প্রযোজ্য। যদি কাউকে গ্রেপ্তার করা হয় তাহলে তার নাম এবং কোন অপরাধে গ্রেপ্তার করা হচ্ছে সেটা জানিয়ে দিতে হবে এবং পুলিশ হেডকোয়ার্টারে তালিকা টাঙিয়ে দিতে হবে। 1996-এ ডিকে বাসুর মামলার পর এবং এখন ক্রিমিনাল প্রসিডিওর কোডে 44 নম্বর ধারা অনুসারে এটা বাধ্যতামূলক। That has been routinely flouted. Nobody knows who are arrested. Nobody knows what kind of offense they have committed so that behind the bar. কল্পনা করুন একটা বিখ্যাত মামলা 1975 সালে জরুরি অবস্থার পর, বিখ্যাত মামলা, কলঙ্কিত মামলা, যে কলঙ্কিত মামলা 2017 সালে সুপ্রিম কোর্ট স্বীকার করে নিয়েছিল ওটা কলঙ্কিত মামলা। 77-এ জরুরি অবস্থা উঠে যাবার পর পরোক্ষভাবে এবং 2017 সালে যখন কোর্ট was dealing with the right to privacy, court admitted the fact that they had done wrong way back in 1975. সেই মামলাটা আজকে কাশ্মীরের 4,000 আমাদের বন্ধু বান্ধব কুরআন পারভেজ থেকে শুরু করে সবাই কম বেশি গ্রেপ্তার অথবা গৃহবন্দী হয়ে আছে। আর আমরা ভারত কোট আনকোট ভূখণ্ডের এই অংশের মানুষ, আমাদের যেটুকু অধিকার আছে তারা সেই অধিকার থেকে বঞ্চিত। 75 সালে একজন ভদ্রলোককে পুলিশ অ্যারেস্ট করে, তার নাম শিবকান্ত শুক্লা। ভদ্রলোক রসিক ভদ্রলোক ছিলেন। তিনি কিছুদিন জেলে থাকার পর, তখন জরুরি অবস্থা চালু হয়ে গেল, সুপ্রিম কোর্টকে একটা চিঠি লিখলেন, আমি ভালো আছি, জেলে ভালো আছি, খাচ্ছি যাচ্ছি, মোটা হচ্ছি, বাট আই ওয়ান্ট টু নো why I have been arrested, why I have been detained, আমি কেন গ্রেপ্তার হয়ে আছি। সুপ্রিম কোর্ট নড়ে চড়ে বসে এবং কুখ্যাত মামলায় 5 জন বিচারপতি তারা একটা কনস্টিটিউশনালি বিচার করতে শুরু করে। জরুরি অবস্থার সময়, ইমার্জেন্সির সময়, a citizen has got any fundamental right to enjoy.
কোনো নাগরিকের কোনো জরুরি অবস্থার সময় কোনো অধিকার আছে মিটিং মিছিল বার করার, এরকম সভা করার, কথা বলার, লেখবার? সুপ্রিম কোর্ট 4 জন জজ রায় দিলেন নেই। All civil liberties are suspended during emergency. একজন জজ, বিখ্যাত জজ, ওই কারণেই বিখ্যাত এবং ওই কারণেই তার উপর কোপ পড়ে। HR খান্না কোনোদিন যদি কোনো বন্ধু তার এখানে আমার উপস্থিত মাননীয়রা যদি কোনোদিন তার আত্মজীবনী পান পড়বেন, নাইদার রোজেস নট থর্নস, গোলাপও নয় কাঁটাও নয়। সেখানে আছে তিনি সেই জাজমেন্টটা দিয়ে, তিনি একমাত্র জজ 5 জনের মধ্যে একজন যিনি বললেন না, ইমার্জেন্সিতেও সিটিজেন্স রাইটস, পরের ইংরেজিটা খুব ইম্পর্টেন্ট, হিউম্যান রাইটসের জায়গা থেকে হিউম্যান রাইটস আর নন ডেরোগেবল, কখনো নামানো যায় না তাকে, তার সে অক্ষুণ্ণ থাকে। রাইটস ক্যানট বি টেকেন অ্যাওয়ে ইভেন ইন দ্য টাইম অফ ইন্টারনাল এমার্জেন্সি। উনি হারলেন, ইন্দিরা গান্ধী রাগ হল, ইন্দিরা গান্ধী তাকে আর প্রধান বিচারপতি করলেন না, though he was the senior most at that point of time of the Supreme Court. উনি সেই দিন সন্ধ্যাবেলা জাজমেন্টটা দিয়ে তার স্ত্রী এবং কন্যার সঙ্গে চা খেতে খেতে বলছিলেন, মেমোয়ার্সে আছে, যে আমার বোধহয় প্রধান বিচারপতি আর হওয়া যাবে না, আজকে আমি যা রায় দিয়ে এসেছি তারপর আমি প্রধান বিচারপতি হতে পারবো না। দ্যাট ওয়াজ ডান। টুডে ভারতবর্ষের সরকার চেষ্টা করছে জুডিশিয়ারিতে তার মনোভূত লোক ঢোকানো। আপনার পায়েসও কাগজ পড়ছেন, বিলকিস বানোর কেসে যারা লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছেন, যে ভদ্রমহিলা চিফ জাস্টিস অসাধারণ সাহস করে তাকে মাদ্রাস হাইকোর্ট থেকে সরিয়ে দিয়ে তাকে মেঘালয় হাইকোর্টে, যেখানে 3 জন জজ, মাদ্রাস হাইকোর্ট 75 জন জজ, যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো করাপশনের কোনো অভিযোগ নেই, পানিশমেন্ট পলিসি হিসাবে তাকে মেঘালয় হাইকোর্টে পাঠানো হয়। তিনি গতকাল পদত্যাগ করেছেন। সেই ছায়াটা এবং তার থেকেও ভয়ঙ্কর ছায়া আমরা কাশ্মীরের মুখোমুখি হচ্ছি। আপনারা সবাই আমরা ধরে নিই, যেটা শুরু করেছিল, যে আমরা ধরে নিয়েছি কাশ্মীর আমাদের একটা রিয়েল এস্টেট, সেখানে সিনেমার জন্য নায়ক নায়িকারা যাবে, আমরা বেড়াতে যাব গুলমার্গে, বরফের খেলা খেলবো, ওটা আমাদের ভূস্বর্গ। কবে এক সময় বার্নিয়ার এসে বলে গেছিলেন, কবে জাহাঙ্গীর বলেছেন স্বর্গ যদি কোথাও থাকে তাহলে এখানে এখানে এখানে, সেই কাশ্মীর। সেই কাশ্মীর আজকে বদ্ধভূমিতে রূপান্তরিত, সেই কাশ্মীর আজকে কুৎসিত ভূমিতে রূপান্তরিত, এবং তার জন্য এই সরকার যেমন দায়ী, আগেকার সরকাররাও খুব বেশি ধোয়া তুলসী পাতা তা নয়। আমি সরাসরি বিষয় প্রবেশ করি। মাথায় রাখবেন কাশ্মীর বিচ্ছিন্ন, মাথায় রাখবেন কাশ্মীরে কয়েক হাজার সৈন্য বাহিনী নতুন করে নামানো হয়েছে। মনে রাখবেন গত 1 মাসে শুধু গুলমার্গে 500 মিলিটারি অপারেশন হয়েছে, খোঁজ করা হয়েছে টেররিস্টদের। মনে রাখবেন গুলি চলেছে, এখনো পর্যন্ত 5 জনের নাম পাওয়া গেছে যারা মারা গেছেন। একজন পেলেট গান নিয়ে আহত অবস্থায় জীবনের সাথে পাঞ্জা লড়ছে, জীবন মৃত্যুর লড়াই চলছে। এটুকু আমাদের টুকরো খবর, এগুলো মাথায় রেখে একটু প্রেক্ষাপটে যাওয়া যায়। 370টা কি, তা বিশেষ মর্যাদা। ভারতের সংবিধান, আমাদের শ্রেষ্ঠ বামপন্থী ইতিহাসবিদ, যার বই একসময় আমি যখন কলেজে পড়াতাম তার বই নাম বলতাম সেরা। ইদানিং কয়েক মাস আগে আর একটা ভালো বই বেরিয়েছে, সেটা ইকুয়ালি গুড টেক্সট বুক অন ইন্ডিয়ান হিস্ট্রি, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি আপ টু 1950। বাট ইফ ইউ গো থ্রু ইট, পাতা নাড়াতে যখন যাবেন অবাক বিস্ময়ে দেখবেন
শেষ দুপাতা খালি ভারত রাষ্ট্রের সঙ্গে বিভিন্ন স্বাধীন রাষ্ট্রের যোগাযোগটা কি করে হয়েছে, দুপাতার স্থান পেয়েছে, তার মধ্যে প্যাটেল সাহেবের প্রশংসা করা আছে, ওখানেই সমাপন। তার বাইরে কোনো ইতিহাস, তার বাইরে কোনো ইতিহাস আমরা পেলাম না। আজকে বুঝি বয়স যখন আমার জীবনে সায়ান্নে এসে, আজকে আমরা বুঝি, আমি বুঝি জীবনের সায়ান্নে এসে, যে আমরা ক্লাসে ছাত্রদেরও ঠিক মতো ইতিহাসটা শেখাইনি। 370-এর প্রেক্ষাপটটা কি? প্রায় 600 মতো রাজন্য বর্গ, যার মধ্যে কোনো কোনো রাজন্য বর্গ হয়তো এটা পাড়া। পট্টাভি সীতারামাইয়া তার গল্পে লিখছেন, আমি যখন যাচ্ছি সৌরাষ্ট্র হয়ে, তখন সেখানেই আমি 400 মতো রাজন্য বর্গ পাচ্ছি, পাড়ায় পাড়ায় এক একটা রাজাদের এলাকা, ছোট ছোট জমিদারি এলাকা, যারা নিজেদের মতো চালাচ্ছে। তাদের ভারতের মধ্যে আনতে হবে। এই প্রক্রিয়াতে তিনটে স্টেট খুব আপত্তি করল, তিনটে প্রিন্সলি স্টেট খুব আপত্তি করেছিল। There was objection to the inclusion of them to the Indian Union. তখন ডোমিনিয়ন, পরে কনস্টিটিউশনে গিয়ে ভারতবর্ষ। And that happening done between 1946, 47, 48, 49. যখন মাউন্ট ব্যাটেনরা এবং ব্রিটিশ সৈন্যবাহিনীর তাবর নেতৃত্ব ভারতীয় সৈন্যবাহিনী এবং পাকিস্তানের সৈন্যবাহিনীর মাথার উপর রয়েছে, কোন ইন্ডিয়ান জেনারেল নয়, অল ব্রিটিশ জেনারেল, দে আর কন্ডাক্টিং আর্মি, কমান্ডিং আর্মি। মাউন্ট ব্যাটেনের পরামর্শ তখনও চলছে, তখনও সংবিধান হয়নি। 50-এ 26শে জানুয়ারি গিয়ে আমরা সংবিধানটা পেলাম, এবং তার মধ্যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি চলছে, 370-এর তর্ক শুরু হয়ে গেছে। তিনটে স্টেট বললো আমরা ঢুকবো না ভারতে, ফর্মালি জানাচ্ছে। উত্তর পূর্বাঞ্চল আলাদা, উত্তর পূর্বাঞ্চলের সমস্যা আলাদা, ওখানে রাজন্য বর্গ না, ওখানে সবাই মিলেই বলছে আমরা ঢুকবো না। জুনাগড়, হায়দ্রাবাদ, নিজাম এবং কাশ্মীরের, আমি তখন অখণ্ড কাশ্মীর, আমি পাকিস্তান ভারতের মিলিত কাশ্মীরের কথা, হরি সিং, তারা বলো ঢুকবো না। What was the response of India or Indian leadership? এইটা দেখবার মতো। বর্তমানে সরকার এখন বলছেন যে প্যাটেল ভালো, নেহেরু খারাপ। বর্তমান লিডারশিপ বলছেন প্যাটেল মহান, নেহেরু বদমাশ। বর্তমান লিডারশিপ বলছে শ্যামাপ্রসাদ মুখার্জি দারুণ, তার ভিশন ছিল, আজকে স্বপ্ন পূরণ হলো। বা বাবা আম্বেদকর নেহেরুর সঙ্গে দারুণ প্রতিবাদ করেছিলেন এই সমগ্র কাশ্মীর নিয়ে। এটা আমার রকের ভাষায় বলে গুলতাপ্পি, পার্লামেন্টারি ভাষায় বলতে গেলে বলতে হবে utterly fabricated and false. I'll come back to that. জুনাগড়ের সাথে কাশ্মীর কিন্তু একেবারে গাঁটছাড়া বাটা, যে জুনাগড় সলভ না হলে কাশ্মীর সলভ হবে। আমি এর বাইরে আজকে এত সময় নেই, ডিটেলে যাওয়া যাবে। But I can vouch for my statement. Yes, what I am saying based on my books. আমি বইপত্র এনেছি, মনে আমি ধরে নিচ্ছি আমি কোর্টে আর্গুমেন্ট করছি, ধরে নিচ্ছি আপনারা আমার প্রতিপক্ষ, সবাই আপনারা 370 কেড়ে নেবার পক্ষে সরকার, এটা ধরে নিচ্ছি, কেউ আমার পক্ষে নেই। জুনাগড়ে মুসলমান রাজা, 80% হিন্দু প্রজা বা হিন্দু মানুষ, একেবারে অদ্ভুত সমুদ্রের ধারে। ওখান থেকে যদি স্বাধীনতা চায় তারা করাচিতে তাদের কানেকশন করতে হবে, সমুদ্র ছাড়া কানেকশন করা যাবে না। ভারতবর্ষটা যদি হয়ে যায় তাহলে ভারতবর্ষের মধ্যে যদি আর পাকিস্তানটা যাওয়া যাবে, তাহলে তাদের সমুদ্র পথে পুরানো গ্রিক রাষ্ট্রের মতো সমুদ্র পথে তাদের কানেকশন থাকে। জুনাগড়ে নবাব বললেন আমি পাকিস্তানি, ভারত বলল গণভোট করুন। কাশ্মীরে হরি সিং, অধিকাংশ মানুষ এবং স্বাধীন ভারতে একমাত্র মেজরিটি মুসলিম স্টেট ছিল জম্মু কাশ্মীর, সেখানে বিভাজন শুরু।
সেখানেও বলা হলো গণভোট হবে। লিকায়েতের সঙ্গে নেহেরুর ঘটনা, নেহেরুর সঙ্গে মাউন্টব্যাটেনের কথা, অসামান্য একটা বই আছে। এখন এই বইটার নাম বললেও আমার জেলে যেতে হবে। এখন জজ সাহেবরা বলছে ওয়ার অ্যান্ড পিস কেন তুমি পড়ছো? আর 3টে ওয়ার অ্যান্ড পিসের গল্প আমি জানি। একটা তো টলস্টয় সাহেবের, আর একটা ওয়ার অ্যান্ড পি বলে বিশ্বজিৎ মধু ঢুকলো, বিশ্বজিতের এডিটের একটা বই, তাতে অধমেরও লেখা আছে। আর একটা ওয়ার অ্যান্ড পিসের বই বেরিয়েছে, শ্রীনাথ রাঘবন, তিনি আর্মিতে ছিলেন, তারপর তিনি লেখাপড়া করতে চলে যান, আর্মি কি সৈন্যবাহিনী ত্যাগ করেন, করে তিনি লন্ডনে পড়াশোনা করেন। তার বইয়ের নামটাই হচ্ছে, বইয়ের নাম হচ্ছে ওয়ার অ্যান্ড পিস ইন মডার্ন ইন্ডিয়া। ওয়ার অ্যান্ড পিস বইটার নাম। সেই বইয়ে উনি প্রথম মাউন্টব্যাটেনের প্রাইভেট পেপারস এবং অন্যান্য কিছু প্রাইভেট পেপার হাজির করে দেখিয়েছেন জুনাগড় আর কাশ্মীরের ইস্যুটা কিভাবে সম্পৃক্ত, how is it correlated between the transfer of Junagadh or independence of Junagadh and that of Kashmir. কাশ্মীরে হিন্দুদের ভোটাধিকারের আগে নেহেরু প্যাটেল একসাথে, এটা আপনাদের জানে রাখা উচিত। নেহেরু প্যাটেলের তর্ক যারা তুলেছেন তাদের জেনে রাখা উচিত, নেহেরু অনেক বেশি ডেমোক্রেটিক্যালি তার ক্যাবিনেটে চালাবার জন্য তিনি সবসময় প্রথম দিন থেকে ফ্রম ডে ওয়ান একটা ডিফেন্স কমিটি করেছিলেন। এই ডিফেন্স কমিটি যা কিছু সিদ্ধান্ত নিয়েছে নেহেরু একা নয়, যা কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডিফেন্স কমিটির নাম। ডিফেন্স কমিটিতে তর্ক হতে পারে, ডিফেন্স কমিটির মধ্যে প্যাটেল এক কথা বলছেন, নেহেরু এক কথা বলছেন, তারপরে আলটিমেটলি যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডিফেন্স কমিটির মাধ্যমে। সো অল আর রেসপন্সিবল for any kind of a decision taken by the government. Not only Nehru is responsible for that. প্যাটেল ভালো নেহেরু খারাপ এই যুক্তি আসে না, যেহেতু টিম ওয়ার্কে কাজ করা হয়েছে। তার ডিটেল মিনিটস শ্রী রাঘবন আবিষ্কার করে আমাদের সামনে উপহার দিয়েছেন, মিনিটস ধরে ধরে কিভাবে ডিফেন্স কমিটি সিদ্ধান্ত নিয়েছে। ডিফেন্স কমিটির সিদ্ধান্ত এটাও প্রচারে হয়, নেহেরু নিয়ে গেছেন ইউনাইটেড নেশন, প্যাটেল নাকি নিতে চান, এটাও গুণ। ডিফেন্স কমিটি মিলে কি করেছে, জুনাগড়ে ইন্ডিয়া পাকিস্তানের সামনে প্লেবিসাইট হবে, আর ইন্ডিয়া পাকিস্তানের সামনে কাশ্মীরে কোনো প্লেবিসাইট হবে না, কেউ কাউকে বিশ্বাস করে না। ফলে ওটা হবে ইউনাইটেড নেশনের তত্ত্বাবধানে ইন্ডিপেন্ডেন্ট বডির মাধ্যমে। দ্যাট ওয়াজ দ্য ডিসিশন অফ এ ডিফেন্স কমিটি and a member of the defense committee were Nehru, Patel, Gurdev, Baldev Singh and others. They have taken that decision. কোন একটা ব্যক্তি বিশেষের সিদ্ধান্তের ফলে এই সিদ্ধান্ত হয়। জুনাগড়ে প্লেবিসাইট হবার আগে প্রথম ভারতে যদি কোনো অপারেশন হয়, মিলিটারি অপারেশন হয়, দ্যাট ওয়াজ ইন জুনাগড়। এক্সারসাইজ অপশন মানে প্যারেড করবে, এক্সারসাইজ করবে, ওখানে গিয়ে জুনাগড়ের লোকদের ভয় টয় দেখাবে, তারপর প্লেবিসাইট হলো। নিজাম ওখানে নবাবের সাথে কেউ থাকবে না, সবাই ভারতে থাকবে। তারপরে কাশ্মীরের প্রশ্নে বলা হলো যে কাশ্মীরে প্লেবিসাইট হবে, আপাতত হবে না, পরে হবে। ততক্ষণে পাকিস্তান থেকে একটা প্রচন্ড দুর্ধর্ষ নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার থেকে উপজাতি উইথ পাকিস্তান ব্যাকিং তারা এসে আক্রমণ করে এবং একটা অংশ দখল করে। তখন হরি সিং বানপার জন্য 370-এ ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন বলে, ইনস্ট্রুমেন্ট অ্যাকসেশনে রাজি হয়। তাতে বলা হয় যে ইন্টারন্যাশনাল এতে গিয়ে গণভোট হবে। তখনও 370-এর ইস্যু আসেনি, কিন্তু ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনে এটা বলা হয়। কেউ বলছেন না 1947-এ ভারত স্বাধীন আইন আছে, যে কোনো নেটে আপনারা দেখে নেবেন, এগুলো সমস্ত তথ্য। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947-এ বলা আছে যে যে রাষ্ট্র, যে যে রাজন্যবর্গ রাজ্য ভারতে আসতে চায় না বা ভারতে আসতে চায় তারা ফ্রি। কেউ পাকিস্তানে যদি যেতে না চায় তারা যাবে না, কেউ যদি ভারতে আসতে চায় ভারতে আসবে না, যে যেরকম পারে স্বাধীন হয়ে যাবে। যেহেতু ব্রিটিশ সরকার এম্পায়ারটা চাপিয়ে দিয়েছে, ব্রিটিশ এম্পায়ারের প্যান ব্রিটানিকার মধ্যে যারা থাকতে চায় না, যাদের স্বাধীনতা ব্রিটিশ সরকার কেড়ে নিয়েছে, তাতে নেহেরুরও কোনো ভূমিকা নেই, জিন্নারও কোনো ভূমিকা নেই। তারা যদি আজকে স্বাধীনতা চায়
উত্তর ঔপনিবেশিক রাষ্ট্র হিসাবে তারা সেটা পেতে পারে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 বলা আছে। তখন এই উত্তর পূর্বাঞ্চলের নাগরিকরা ভারতবর্ষে কাশ্মীর অথবা জুনাগড় অথবা নিজাম, তারা বলছে আমরা স্বাধীনতা চাই। দেয়া হবে না। জুনাগড়ের ইস্যু এই হলো, কাশ্মীরে বলা হলো ঠিক আছে তুমি এসো, আমরা তোমাকে বরণ করে নিচ্ছি, পরে গণভোট হবে। সামনে টামনে নি। এখানেও বর্তমান সরকারের একটা অসাধারণ মিথ্যাচার আছে। মিথ্যাচারটা হচ্ছে ওই 370টা যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে সংবিধান সভার মধ্যে আলোচনা হচ্ছে 306 এই অনুচ্ছেদে আলোচনা হচ্ছে। 306 অন কাশ্মীর, 306 বি বা ভারতের বিভিন্ন রাজ্যের সাথে সেন্টারের কি সম্পর্ক হবে সেটা নিয়ে 306 বি, আর 306 এটা হচ্ছে শুধুমাত্র কাশ্মীর নিয়ে। সেখানে এখনকার সরকাররা বলছেন সেখানে নাকি এবং জগমোহন বলেছিলেন পার্লামেন্টে 90 দশকের, নান stood up and protested. Jagmohan, I was going to the proceeding and I was astonished to find none protested from the Congress bench or nobody stood up to protest জগমোহন স্টেটমেন্ট। জগমোহন বলছেন এবং এখনকার সরকারও বলে যে সেই সময় যিনি 306 এটা মুভ করে কাশ্মীর ভারতের অংশ হচ্ছে বিশেষ মর্যাদা সহ, তখন নাকি তারা ওই ভদ্রলোকও প্রতিবাদ করেছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যে এটা দেয়া মানে মুসলমানদের তোষণ করা, হ্যাঁ তাই অনেক কিছু, এতে ইন্টিগ্রেশন হবে না, এতে বিচ্ছিন্নতাবাদী শক্তিবাদ মাথাচাড়া দেবে, এরা নাকি একটা দীর্ঘ বক্তৃতা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে দেন, যেটা আম্বেদকর নাকি সমর্থন করে। দ্যাট ওয়াজ দ্য স্টোরি। আমি একটা আমি আপনাদের ভয় দেখাচ্ছি না, কিন্তু এটা একটা ধাউস বই, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিবেটের একটা ভলিউম, 6টা ভলিউম ভারত সরকার বার করেছে, আমাদের মতো বদমাইশরা বার করেনি, ভারত সরকার বার করেছেন, লোকসভা বার করেছে। এটা 5th এডিশন, 5মতম এডিশন উইথ সাম এডিশন। তাতে পুরো বক্তৃতাটা 306 17ই অক্টোবর আয়েঙ্গার সাহেব দেন, যিনি ডিমান অফ হরি সিং ছিলেন, যিনি পরে হায়দ্রাবাদের দায়িত্ব পান, তিনি বক্তৃতা দেন। কোথাও লেখা নেই যে যদি 306 দেওয়া হয় কাশ্মীরকে বিশেষ মর্যাদা তাহলে ওরা পরে বেরিয়ে যাবে, বা ভারতের ইন্টিগ্রেশন, ভারতের জাতীয় সংহতি, ভারতের জাতীয় ঐক্য দাঁড়াবে না, বা বিচ্ছিন্নতাবাদী জোট কোথাও নেই। বলা আছে যে এটা দেওয়ার ফলে তাদের আনা সুবিধে, দেওয়ার ফলে দেখানো সুবিধে যে ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে ভাগ হলো, এখানকে মুসলমানরা ভারতে থাকেন, ভারতে আছেন, ভারতের সেকুলার আইডেন্টিটি অনেক বেশি শক্তিশালী হয়। পুরো বক্তৃতাটা আমার এখানে আছে, আপনারা তো অন্য ফাঁকে দেখে নেবেন। এবং যাকে শাসক দলরা দুচোখে দেখতে পারে না, এজি নুরানির বিখ্যাত বই আছে 370 এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন, তাতে এজি নুরানি কে মুন্সি পেপার করে দেখিয়ে দিয়েছেন যে সময় 306টা আয়েঙ্গার সাহেব প্লেস করছেন তখন নেহেরু বিদেশে, প্যাটেল সাহেব তখন কথাবার্তা চালাতেন। প্যাটেল কংগ্রেসের মধ্যে একটা বিক্ষোভ হয় যে এরকম বিশেষ মর্যাদা দেওয়া যাবে কিনা। প্যাটেল বলছেন আই ওয়াজ সাকসেসফুল টু মেক অ্যান এগ্রিমেন্ট to the ideas of this 306 তখন to be given to Jammu Kashmir to toward the plan of Pakistan and foreign countries. আমেরিকার নাম বলেন, প্যাটেল বলছেন আমি রাজি করেছি সঙ্গে। প্যাটেলও কখনো তার বিরোধিতা করেন। প্যাটেল দাবি করছেন আমার জন্যই 370টা হলো। আজকে উল্টো বলা হচ্ছে, আসলে নেহেরুর জন্য হলো, প্যাটেলের জন্য হলো। প্যাটেল প্রধানমন্ত্রী হলে এটা হতো না, অ্যাবসলিউট রং। আম্বেদকর সম্পর্কে ভারতের ভাইস প্রেসিডেন্ট কদিন আগে হিন্দু কাগজে লিখেছেন, আম্বেদকর নাকি বলেছেন যে 370-এর আমি ঘোরতর বিরোধিতা করি, 370 হওয়াটা অন্যায় হয়েছিল, ইত্যাদি ইত্যাদি পরপর লেখা বেরিয়েছেন। আম্বেদকরের 17টা ভলিউম খুঁজে খুঁজে লোকেরা তো কিছু পড়াশুনো করে, তারা পড়াশুনো করে লিখেছে হয়ে ভাইস প্রেসিডেন্ট তুমি গুল মারছ।
আমেরিকা কোথাও এটা বলেনি, আমেরিকা অন্য কথা বলেছিলেন, জোনাল প্লেবিসাইটের কথা বলেছিলেন, যে পাকিস্তানে চলে যাক মুসলমানরা আর বুদ্ধিস্ট আর হিন্দুরা কিভাবে থাকবে তার জন্য জোনাল প্লেবিসাইট, সম্পূর্ণ ভিন্ন কথা। নাথিং টু ডু উইথ opposition to 306A to the Constitution of India. কোথায়? শ্যামাপ্রসাদ মুখার্জি। আমরা বললে তো বিষয় হবে না, আমি আর একটা বই। শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে বলরাজ মাধব RSS এর একেবারে ইডিওলজি ছিলেন, তার বিখ্যাত বই পত্রিকা প্রেমাটা, বিখ্যাত। তাতে একটা জায়গায় আছে যে উনি কেন রেজিগনেশন দেন, কবে রেজিগনেশন দেন শ্যামাপ্রসাদ মুখার্জি ফ্রম দ্য ক্যাবিনেট 1950। The year is very important. 306A has been accepted as a part of the Constitution, the Constituent Assembly in 1949. He resigned from the cabinet of the Nehru cabinet 1950. এক বছর পরে ক্ষোভ আছে তার মানে। এবং এই বইতে একমাত্র বলরাজ মাধব claimed that it only the entire letter of resignation has been reproduced in this book. What is written in the book about relationship between India and Pakistan? And you read it, and surprisingly there is not a single line on 306 or 370 now of today. একটা শব্দ নেই। পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক কি হবে আন্তর্জাতিক স্তরে, কিভাবে পাকিস্তানকে কুক্ষিগত করে দেওয়া যাচ্ছে, কন্যাট করে দেওয়া যাচ্ছে, অন্য আন্তর্জাতিক প্রবলেমে লেখা আছে, যেখানে নেহরুর পলিটিক্স ওনার পছন্দ হয়, ফাইন, but not a single word on 306A in the letter of resignation. And he had done it 1950, immediately after approval of the 306A in the Constituent Assembly in October. কোথাও নেই। জম্মুতে গিয়ে উনি প্রজাপতি চক্রবর্তী তোমরা সাহিত্য শাসন চাও, মুসলমানরা যদি চায় তোমরা চাইবে না কেন, ইত্যাদি ইত্যাদি। কোথাও এগুলো নেই। এলো কোথার থেকে আমি জানি। আমি এইটুকু বুঝি, কদিন আগে টেলিগ্রাফে দীপেন চক্রবর্তী একটা লেখা লিখেছিলেন, আপনার মাইটা বেস্ট একটা আর্টিকেল। দীপেন চক্রবর্তী খুব বিজি হিস্টোরিয়ান অ্যাজ ইউ নো। কেউ দীপেন চক্রবর্তীর কাছে লেটার পাঠিয়েছিল যে রবীন্দ্রনাথের কিছু কিছু জায়গা অদ্ভুত অদ্ভুতভাবে কোট করে যারা এখন ক্ষমতায় আছেন তাদের পরিবার, যদিও তারা গান্ধী পরিবারের বিরোধিতা করে, নিজের একটা পরিবার চালায়, সেই পরিবার রবীন্দ্রনাথের জিনিস কোট করে করে দেখাচ্ছে হিন্দুত্ববাদকে রবীন্দ্রনাথ সমর্থন করছে। সেই ভদ্রলোক পাঠক হয়ে দীপেন চক্রবর্তীকে বোধহয় চেনে, তাকে পাঠিয়েছেন, ওকে রবীন্দ্রনাথ এরা কোথাও বলেছে খুঁজে দেখো। দীপেনটা তখন নানা অ্যাসাইনমেন্টে ব্যস্ত, তার মধ্যে দীপেন চক্রবর্তী বাবার এই রবীন্দ্রনাথ বলেছে, আমিও তো জানতাম না। তারও তখন ঔৎসুক্য আসে এবং তিনি বুদ্ধিজীবী, তিনি এবার ঘাঁটতে শুরু করে দেখেন সবকটা গুণ, নিজের মনের মাধুরী মিশাইয়া এই দলটি তার মতো করে শব্দ ঢুকিয়ে গেছে রবীন্দ্রনাথের কথা বলে। দীপেন চক্রবর্তী লং article post editorial in the Telegraph saying that entire quote that has been supposed to be the Rabindranath saying absolutely false. পুরোটাই বানানো, রবীন্দ্রনাথের নামে চালিয়ে যাচ্ছে, আম্বেদকরের নামে চালিয়ে যাচ্ছে, আয়ারল্যান্ডের নামে চালিয়ে যাচ্ছে। এই বইটা ফলন কি আর পড়বে? ভারতের লোকেরা তো ধরে নিয়েছে কাশ্মীরটা আমার রিয়েল এস্টেট। ভারতের লোক তো সব ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন, শেয়ার সভারেন্টি, বিভাজনের সার্বভৌমত্ব, প্রতিশ্রুতি, কমিটমেন্ট, এসব ভারতীয় জনগণের তো মানে না। নীতি নৈতিকতা কোনো বালাই নেই, কনস্টিটিউশনের প্রতি শ্রদ্ধার কোনো জায়গা নেই। ফলে ওগুলো নিয়ে ভাবিত না কাশ্মীরটা বেরোলো কিনা বেরোলো না। কাশ্মীরে শাহরুখ খাড়া গিয়ে নাচতে পারবে কিনা, দ্যাটস দ্য মেইন ইস্যু। সেই কাশ্মীর যখন 370টা এলো, তখন প্লেবিসাইটটা হলো না। টিল টুডে
কোনো গণভোট হয়নি। কেন হয়নি? আমার নিজের রিডিং, সেই সময় একটা নাগাল্যান্ডে ফিজোর নেতৃত্বে একটা গণভোট হয়। নাগাল্যান্ড ভারতে থাকবে কি থাকবে না, 52-53 সালে। 52 সালেও জওহরলাল নেহরুর দারুণ বক্তৃতা আছে কাশ্মীর নিয়ে, অসাধারণ বক্তৃতা জওহরলাল নেহরুর আছে পার্লামেন্টে, মানে এক্সেলেন্ট স্পিচ। মনে হবে কোনো রিয়েল পলিটিক্যাল লিডার ইজ টকিং about the fate of Kashmir, about the fate and aspiration of Kashmiri people. ওখানে উনি বলছেন, আমি কি মিলিটারি পাঠিয়ে কাশ্মীর দখল করে নিতে পারি না? আমি কি হাজার মিলিটারি বসিয়ে কাশ্মীর উপর জনগণের উপর নির্যাতন করে কাশ্মীরটাকে ভারতে রাখতে পারি না? 52-তে বলছে রিটার্ন রেকর্ড ইন পার্লামেন্ট। তারপরে বলছেন যে আমি করব না, কাশ্মীরের মানুষের কাছে আমি কথা দিয়েছি যে কাশ্মীর দরকারে আইন বদলাবো, কিন্তু কাশ্মীরের মানুষের আমি আকাঙ্ক্ষা, সেলফ ডিটারমিনেশন, এটা আমি স্বীকার করে নেব। এটা রেকর্ড। সেই 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 জওয়াহরলাল নেহরুরা তারপর সৈন্যবাহিনী নামাতে শুরু করলেন। ওয়াই? মাই রিডিং ইজ, নাগাল্যান্ডেও যখন গণভোট হয়েছিল, 99.9% of Naga people said we are not going to be a part of Indian Union. We want to go out. ওইটা গান্ধীকে ওই নেহরুকে ঘাপড়ে দেয়, এটা তাহলে সব বেরিয়ে যাবে। তখন আর ওই 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 রাষ্ট্রনায়কের ওই ভিশন হয়ে গেল দারোগার চশমা, বসিয়ে দাও মিলিটারি, এবং বসিয়ে দিলেন মিলিটারি। মাই হাম্বল সাবমিশন, 370কে যখন তুলে নেওয়া হলো তখন 370-এ কিছু নেই। 370 বলতে এটা বোঝানো হয়েছিল, আপনারা যদি পড়ে থাকেন, এতদিনে সবাই পড়ে নিয়েছেন, 3টে বিষয় মাত্র ভারত সরকারের অধিকার থাকবে, বাকি বিষয় জম্মু কাশ্মীরের লোকেরা, জম্মু কাশ্মীরের সরকার ঠিক করবে, তাদের আলাদা সংবিধান থাকবে, তাদের আলাদা ফ্ল্যাগ থাকবে, ইত্যাদি ইত্যাদি। অ্যাজ ইউ নো ওয়েল, তো 3টে বিষয় মানে ডিফেন্স, একটা কমিউনিকেশন, আর একটা ফরেন পলিসি। বাকি all will be determined by the people of Kashmir to representative government, and Kashmir will have a separate constitution along with a separate flag. That was all about স্বাধীনতা, বিশেষ মর্যাদা। কারণ প্লেবিসাইড হবে, তখন ঠিক হবে ওরা থাকবে কি থাকবে না, ইত্যাদি ইত্যাদি। সেটা হইল না। কিন্তু তার মানে কি 3টেই খালি ভারত সরকার ঠিক করে আজকের তারিখ পর্যন্ত? 5ই আগস্ট পর্যন্ত কি 370 মানে শুধুমাত্র ফরেন পলিসি, শুধুমাত্র ডিফেন্স, শুধুমাত্র কমিউনিকেশন ভারত সরকার জম্মু কাশ্মীরে পারে, আর অন্য কোনো ব্যাপারে প্রয়োগ করতে পারে না? আই টেল ইউ উইথ অল কনফিডেন্স, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি বই এনেছি, দেখিয়ে দেবো। ইফ আই চাই 3টে বিষয় থেকে 225টা বিষয়, 3টে বিষয় ছিল 1950, আর 225টা বিষয় ভারত নাক গলাতে পারে জম্মু কাশ্মীরে, দিল্লি থেকে বড় নাকটা গিয়ে জম্মু কাশ্মীরে ঢোকাতে পারে। 225টা বিষয় অ্যাজ অফ 1980। আই সাবমিট 1954 সাল থেকে 1980 সাল পর্যন্ত ভারত সরকার একের পর এক আইন বা আদেশ জারি করে জম্মু কাশ্মীরের যা যা স্বাধীনতা ছিল সব প্রায় কেড়ে নিয়েছে, সব। একটা খোল পড়ে আছে, বন্দুকটা বেরিয়ে গেলে খোল যেমন পড়ে থাকে, সমস্ত নির্যাস of self-determination, aspiration of Kashmir were taken out in a due process, slowly but steadily, from 1954 to 1980. কিছু আর নেই। সবচেয়ে বড় জিনিস যিনি এখনো বেঁচে আছেন, শেখ আব্দুল্লাহ সরকারকে বাতিল করে যখন অন্য বক্সকে আনা হয়, করণ সিং, তিনি প্রধানমন্ত্রী ছিলেন। ভারত এখন 2টো প্রধানমন্ত্রী, রিয়াসাত, এসব কিচ্ছু নেই। প্রেসিডেন্সিয়াল রুল চলছে। কোথায় কাশ্মীরের মানুষের মতামত নেওয়া? নির্বাচন কমিশন ডেট ঠিক করে, ফিনান্সিয়াল এভরিথিং ভারত সরকার ঠিক করে, সব চলে গেছে বলে একটা আত্মনাদ হয়েছিল। 2000 সালে। There was a resolution unanimously taken in the Jammu Kashmir Assembly
by all parties, একটা সিপিএম এর একটা এমএলএ বাকি সমস্ত সবাই মিলে একটা রেজলিউশন নিয়েছিল, গিভ আস ব্যাক অটোনমি। প্লিজ আন্ডারস্ট্যান্ড দি লাইন, দে নেভার টক অফ এ প্লেবিসাইড। In 2000, Jammu Kashmir Assembly took out a resolution, adopted a resolution in unison, urging the central government to give us back autonomy. কম লৌহ পুরুষ অটল বিহারী বাজপেয়ী লৌহ পুরুষের থেকেও ভয়ানক ভাবে বললেন নো, দেওয়া হবে না, নো অটোনমি। আই এম ট্রাইং টু টেল ইউ the consistent dishonesty, consistent deprivation, consistent deception on the part of the central government towards Jammu Kashmir. 370 যখন কেড়ে নেওয়া হচ্ছে, কি যুক্তি দেখানো হচ্ছে? পার্লামেন্টে পেশ করা হয় যে কোনো অ্যামেন্ডমেন্ট, আপনি জানেন পার্লামেন্টে এইমস অ্যান্ড অবজেক্টিভ পেশ করতে হয়। ইউ আর দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ বাট টু প্লেস এইমস অ্যান্ড অবজেক্টিভ। এই হচ্ছে এইমস অ্যান্ড অবজেক্টিভ হ্যাজ বিন প্লেস বিফোর দি পার্লামেন্ট। প্রথমে রাজ্যসভা, তারপরে লোকসভা। তাতে কি বলা আছে? মারাত্মক কথা বলা, লাদাখকে আলাদাভাবে লাদাখ দেওয়া হবে, খুব ভালো কথা। আমি এটা গুণাগুণে পরে আসছি, কোনো ভ্যালু জাজমেন্ট দিচ্ছি। ভারত সরকারের মত হচ্ছে লাদাখকে আলাদাভাবে দেওয়া উচিত, কারণ লাইনটা দেখুন, টু রিয়েলাইজ their aspiration, Ladakh territory, union territory will be without any legislation. সেই মানুষের, প্লিজ আন্ডারস্ট্যান্ড দি লজিক অফ দি গভর্নমেন্ট, লাদাখ মানুষের দীর্ঘদিনের অ্যাসপিরেশনের কে সম্মান জানিয়ে, স্বীকৃতি জানিয়ে তারা লাদাখকে কাশ্মীর ভ্যালি থেকে আলাদা করে দিচ্ছে। ফাইন, তার মানে লাদাখ মানুষের কথা সরকার শুনছে। আমার টুপি করে সাধুবাদ দেওয়া উচিত, মানুষের কথা শুনছে। পরের লাইনে আছে কাশ্মীর এবং জম্মুকে উলঙ্গ করে দিয়ে, বিশেষ মর্যাদা কেড়ে নিয়ে, রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে ইউনিয়ন টেরিটরিতে নামিয়ে দেওয়া হচ্ছে। তখন কি জনগণের কথা বলা হয়েছে? না, তখন বলা হচ্ছে পাকিস্তানি টেরোরিজমের কারণে, অর্থাৎ পাকিস্তানের ক্রস বর্ডার টেরোরিজমের কারণে জম্মু কাশ্মীরের রাষ্ট্রের মর্যাদা, বিশেষ মর্যাদা রাখা যাবে না, ইউনিয়ন টেরিটরি। হোয়াট অ্যাবাউট দি অ্যাসপিরেশন অফ দ্য পিপুল অফ জম্মু কাশ্মীর? সেখানে আর পিপুল নেই, কোন একটা অদৃশ্য শক্তি, কোন একটা পাকিস্তান, কোন একটা ক্রস বর্ডার টেরোরিজম। আমি আপনাদের অনুরোধ করছি একটু ভাববার জন্য, কাশ্মীরের মানুষের কি কোনো আকাঙ্ক্ষা ছিল না? ক্রস বর্ডার টেরোরিজম আছে, সেটাই কি একমাত্র কাশ্মীরকে রাজ্যবিহীন করে বিশেষ মর্যাদা কেড়ে নিয়ে ইউনিয়ন টেরিটরিতে নিয়ে যাওয়ার কারণ এটা? সেখানে মানুষ নেই, ক্রস বর্ডার টেরোরিজম ইজ দ্য রিজন। সেখানকার হাজার হাজার মানুষ, মিলিয়ন মানুষ, তারা কোথায় যাবে? তাদের কথা কোথায় বলা হলো? পাশে লাদাখের কথা তুমি বললে, আর তারপরে কাশ্মীরের মানুষ আর নেই, ভ্যানিশ, পাকিস্তানের টেরোরিজমের জন্য করে দিলাম। Can it be logic? Can it be human logic? সেখানকার মানুষেরা কি দাবার বোরিং, খালি তারা দুপক্ষের খালি মার খাবে? এটা গ্লোরিয়াস হিস্ট্রি অফ কাশ্মীরি পিপুল ইউ হ্যাভ, যেখানে 60-এর দশকে তারা পাকিস্তানের এই নাক গলানোটার বিরুদ্ধে প্রতিবাদ করে ওখানকার কোট আনকোট, ওখানকার পাঠানো জঙ্গিদের ভারতীয় সৈন্যবাহিনীর হাতে তুলে দিয়েছে। ঠিক কি ভুল আমি বলছি না। There is the history of Kashmiri people who resisted Pakistan intervention in the matter of the Kashmir in 1960s, in 1970s. You don't recognize that. You never recognize the aspirations of the people of the Kashmir. You did recognize the aspiration of Ladakh. মানলাম, ঠিক আছে, কাশ্মীরের মানুষের কোনো কথা নেই, করে নামিয়ে দেওয়া হয়। নামিয়ে কি করা হলো? বিশেষ মর্যাদা আপনি কেড়ে নিলেন এবং 35-এর ক অনুচ্ছেদটা আপনি উঠিয়ে দিলেন। 35-এর ক অনুচ্ছেদটা কি? এটা কোথাও বিজেপির ম্যানিফেস্টো নেই, কোথাও নেই।
370টা আছে। বিজেপি কেন? বিজেপির বাবা, তার বাবা প্রজা পরিষদ থেকে, বিজেপির বাবা কি ভারতীয় জনসংঘ, পিতা পূর্বসূরি, তারপরে ভারতীয় জনতা পার্টিতে 370টা আছে। কি আছে আমি বইয়ে নিচ্ছি, কি ছিল আর কি হয়েছে। ভারতের সংবিধানের আমরা সেকেন্ড সাবমিশন, ভারতের সংবিধানে 371 নম্বর অনুচ্ছেদ আছে। ভারতের সংবিধানের 5ম শিডিউল আছে, 6ষ্ঠ শিডিউল আছে। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। ইট ইজ নট ইউনিক টু জম্মু কাশ্মীর। আই ডু সাবমিট এন্ড আই উইল স্ট্যান্ড বাই দ্যাট, যে কাশ্মীরের মানুষকে যে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল 306 এতে আর 306 বিতে, যেটা পরে 371 হয়, তাতে বিভিন্ন রাজ্যে বিভিন্ন মানুষকে বিভিন্ন ধরনের স্বীকৃতি দেওয়া হয়েছিল। 371 as it stands today, তার শুরু হচ্ছে, notwithstanding anything in the constitution, no parliament act will be applicable in Nagaland. কোন আইন, সংসদের আইন নাগাল্যান্ডে পাস হবে, প্রযোজ্য হবে না 3টে ক্ষেত্রে। তার মধ্যে একটা ক্ষেত্র হচ্ছে, যেটা ভেরি রেলিভেন্ট টু জম্মু কাশ্মীর, জমি কেনা যাবে না। জম্মু কাশ্মীরে জমি কেনা যাবে করে দিলে, নাগাল্যান্ডে জমি কেনা যাবে না, এখনো স্ট্যান্ড স্টিল। এবং যেই জম্মু কাশ্মীরের 5ই আগস্ট ঘটনা ঘটে, 7ই আগস্ট নজিরবিহীন ভাবে নাগাল্যান্ডের গভর্নর স্টেটমেন্ট ইস্যু করে, নজিরবিহীন ভাবে। ভারতের ইতিহাসে এটা কখনো হয়নি। নাগাল্যান্ডের ভয় পাওয়ার কিছু নেই, নাগাল্যান্ডের এটা থাকবে। তার মানে শুধুমাত্র মুসলিম মেজরিটি স্টেট বলে তুমি আক্রমণ করলে, তুমি মুসলিম মেজরিটি স্টেট রাখতে দেবে না বলে আক্রমণ করলে। জম্মু কাশ্মীরের মানুষ ভারতে থাকতে চায় না, এটা ফ্যাক্ট। আমি 4 বার কাশ্মীর গেছি। আমরা কেন্দ্রীয় সরকার বলি, রাজ্য সরকার বলি, আবাল বৃদ্ধ বনিতা বলে ইন্ডিয়া গভর্নমেন্ট, অকুপেশনাল আর্মি, ঠিক কি ঠিক আমি বলছি না। তাদের সাথে তুমি ডিল করছো, তাদের সাথে তুমি বারবার ইন্টারলোকুটার পাঠাচ্ছ, তাদের সাথে তুমি প্লেবিসাইড করবে বলে কথা দিয়েছো, কিন্তু তারা কখনো হিংসা করে। 1989 এর আগে অব্দি তাদের কোনো বন্দুকের আওয়াজ কাশ্মীর ভ্যালিতে ছিল না। কেউ যদি পাকিস্তানে চলে যেতে চায়, কেউ ভারতে থাকতে চায়, কেউ ভারত পাকিস্তান কোথাও থাকতে না চায়, তারা কেউ বন্দুক তুলে নেয়নি 1989 এর আগে। সমস্ত ধরনের লেখা, অতি দক্ষিণপন্থী, অতি বামপন্থী, আধা বাম আধা দক্ষিণ, অত্যন্ত বস্তুনিষ্ঠ ঐতিহাসিক, সবাই এক লিখেছেন যে 89 এর আগে, রিগ ইলেকশন হওয়ার আগে, কংগ্রেস যখন ইলেকশনটা রিগ করলো, তার আগে কোনো বন্দুকের আওয়াজ কাশ্মীরে নেই। পাকিস্তান থেকে লোক এসছে, পাকিস্তান চেষ্টা করেছে, কাশ্মীরের মানুষ ফেরত দিয়েছে। ঐতিহাসিক ঘটনা ওখানে আছে। তুমি সেই কাশ্মীরকে, তার যন্ত্রণাকে, তার কান্নাকে, তার আকাঙ্ক্ষাকে মিলিটারি বুট দিয়ে আটকে দিলে। 10,000 একর জমি সৈন্যবাহিনীর জন্য এখন কাশ্মীরে দখল হয়ে আছে। 10,000 একর জমি, আরো কত একর লাগবে কি জানি। তুমি লাদাখকে দিলে, তুমি কার্গিলের মতো দিলে না, যেখানে হায়েস্ট জনসংখ্যা হচ্ছে মুসলিম, যে কার্গিলের মানুষ পাকিস্তানের বোমা বন্দুক খেয়েও ভারতের সঙ্গে আছে, বাড়ি ঘোড়ায় উড়ে যাচ্ছে তবু ভারতের সঙ্গে আছে। কার্গিলের কথা তো তুমি একবারও ভাবলে না, শুধু লেহের কথা ভাবলে, বুদ্ধিস্টদের কথা ভাবলে, লাদাখের মধ্যে কার্গিল ভাবলে না। পার্লামেন্ট চলতে চলতে তুমি কি করে 370টা জারি করলে, এবং দ্যাট ওয়াজ ইলিগাল। মাই থার্ড সাবমিশন, প্রেসিডেন্টের নামে যেটা বেরিয়েছে সেটা সম্পূর্ণ বেআইন। একটু টেকনিক্যাল, একটু 2 মিনিট আপনারা ধৈর্য রাখতেই হবে। কাশ্মীরের প্রেসিডেন্টের রুল কবে চালু হয়?
ডিসেম্বর 2018। কতদিন প্রেসিডেন্সিয়াল রুল চলে? 6 মাস। তো ডিসেম্বর 2000 হলে জুন মাসে শেষ হয়ে গেছে। What is the provision of the law of 356? What is the constitution, article constitution 356? যদি 6 মাস অতিক্রান্ত হয়ে যায় তারপর প্রেসিডেন্সিয়াল রুল যদি চালু না হয় তাহলে আনতে হবে। আনতে হওয়ার মানে হচ্ছে সরকার ফেরত আসবে। যে সরকার চলে গেছে সেই সরকারকে ফেরত আনতে হবে, অথবা রাজ্যপালকে দিয়ে বলতে হবে তুমি কি এখন সরকার গঠন করতে পারো, তোমার মেজরিটি আছে। Return to the normal situation prior to the proclamation of the presidential rule. তাহলে ডিসেম্বর 2018 আগে 23 ডিসেম্বর, 23 জুনের পর থেকে 5ই আগস্ট প্রেসিডেন্সিয়াল রুল 4 আগস্ট, এই সময় প্রেসিডেন্সিয়াল রুল ইজ ইলিগাল, প্রেসিডেন্সিয়াল প্রোক্লামেশন ইজ ইলিগাল। প্রেসিডেন্টের ওইটার আমি ধরেও নি যদি প্রেসিডেন্টের পাওয়ার আছে, ধরেও নি, তাহলে প্রেসিডেন্ট 370-এর 4 নম্বর অনুচ্ছেদ অনুসারে ওইভাবে জম্মু কাশ্মীরে 370 কেড়ে নেওয়া যায় না, কারণ মাঝখানে ওনার প্রেসিডেন্টের রুল নেই, কোনো অর্ডার বেরোয়নি যে কন্টিনিউয়েশন অফ দ্য প্রেসিডেন্সিয়াল রুল। তাহলে আনতে হবে, অর্থাৎ ফেরত আনতে হবে পুরোনোটাকে। দ্যাট ওয়াজ নট ডান। সিম্পলি সংবিধানটাকে বাজে কাগজের ঝুড়িতে ফেলে দেওয়া হলো। তারপর প্রেসিডেন্সিয়াল রুল হলো, তাতে কি বলা আছে যে জম্মু কাশ্মীরে প্রেসিডেন্ট 370-কে ইনঅপারেটিভ করে দিতে পারে। ভেরি গুড, পারি, কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মত দিতে হবে। আপনারা জানেন সংবিধান চালু হওয়ার পরও তিনটে জায়গায় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি চালু ছিল, তার মধ্যে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি চালু ছিল জম্মু কাশ্মীরে। 1956-57 সালে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি চলে যায়। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যদি চলে যায় তাহলে কে তার জায়গায়, রাজ্য সরকারের জায়গায় কে মতামত দেবে? সরকার, যারা ভোটে এসছে। ভোটের সরকার নেই, সরকার তো ডিসেম্বর 2018 সাল থেকে নেই, ইলেকশন হয়নি, নির্বাচিত কোনো সরকার নেই, তো কার মতামত তুমি নিবে? রাজ্যপাল তো রাষ্ট্রপতি দ্বারা নিয়োজিত একজন নমিনেটেড লোক, হি ক্যানট বি গড এজ ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল অফ জম্মু কাশ্মীর। তাই তুমি তার মতটা নিলে কি করে? সেটা সম্পূর্ণ সংবিধান বিরোধী কাজ। ওই ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি ভারতীয় জনসংঘের আমার এক ডকুমেন্ট আছে, পার্টি ডকুমেন্ট 1971 থেকে 72, 1951 থেকে 72, অনেকখানি আছে, 1951 থেকে 1972। আমার সাবমিশন, পরে সাবমিশন, ওরা সংবিধানটাকে ধ্বংস করে দিচ্ছে। এবং সবচেয়ে স্পর্শকাতর বিষয়, যেখানে ভারতের কোনো লোক ওই ধরনের আক্রমণে কাশ্মীরের পাশে দাঁড়াবে না, এটা জেনেই কাশ্মীরটাকে বাঁচা হচ্ছে, কোনো অন্যমনস্কভাবে করা হয়। কাশ্মীরের ইস্যুতে ভারতের ভূখণ্ডের, আমার মতো কিছু পাতি লোক ছাড়া ভারতীয় ভূখণ্ডের সবাই কাশ্মীর আমার রিয়েল এস্টেটের অংশ। এবার আমার বউকে নিয়ে বেড়াতে যাবো, বরফ খেলবো ইত্যাদি, যেন সুইজারল্যান্ডে গেলে সুইজারল্যান্ডে এমনি চলে যেতে পারি, কাশ্মীরে গেলে আমার এমনি যেতে হবে, দার্জিলিংয়ে গেলে আমার এমনি যেতে হবে। সেখানে বলা আছে, আমি হাম্বল সাবমিশন, ভারতীয় জনসংঘের সিদ্ধান্ত 1972 সাল পর্যন্ত, পরেরটা আমার নেই, আমি সংগ্রহ করতে পারিনি, খুব হেরফের হয়নি তাতে। আই রিড, কেন গণধোলাই হয়, কেন গরু নিয়ে মারে, তা আদর্শগত জায়গায়। তাতে এক জায়গায় লিখছেন রেজলিউশন, পার্টি রেজলিউশন, শ্যামা প্রসাদ মুখার্জি, বাজপেয়ী জি সবাই তাতে আছে। They will amend the constitution and declare Bharat to be a unitary state. তারা সংবিধান চেঞ্জ করে দেবে এবং ভারত রাষ্ট্রকে তারা এককেন্দ্রিক রাষ্ট্রে পরিণত করবে। That was all about the first experiment with the Kashmir. ফেডারেল স্ট্রাকচারটা থাকবে না, রাজ্যের সঙ্গে কেন্দ্রের যে সম্পর্ক, যেটা আম্বেদকরের স্বপ্নের, আম্বেদকরের বিখ্যাত বক্তৃতা আছে 48 সালে, যে আমরা আমেরিকান ফেডারেলিজমের থেকে আলাদা। আমাদের সংবিধানে যদিও ঝোঁক আছে, জরুরি অবস্থা হলে কেন্দ্রের ক্ষমতাটা বেশি, বাইরের দেশের সাথে যুদ্ধ লাগলে কেন্দ্রের ক্ষমতা বেশি, কিন্তু রাষ্ট্রের সাথে কেন্দ্রের একটা অসাধারণ সম্পর্ক থাকবে, বোঝাপড়ার সম্পর্ক থাকবে, শেয়ার্ড সভারেন্টি।
ভাগ করে নেওয়া সার্বভৌম বোঝাপড়ার মাধ্যমে হবে। তাতে রিজিওনাল ইমব্যালেন্সগুলো কমবে। যদি রিজিওনাল পার্টি উঠে আসে রিজিওনাল দাবিতে, সেন্টার যে রিজিয়নকে নেগলেক্ট করে এসছে, নস্বাত করেছে, দুটোর ব্যালেন্সে ভারত ফ্লারিশ করবে। এমব্রেস ডাইভার্সিটিও বলছিল, ডাইভার্সিটিকে আমরা নিয়ে নেব, এটা থাকবে ভারতবর্ষে। এটা ভারতবর্ষে অ্যাসেমিস্টিক্যাল, ভারতবর্ষের এটা চরিত্র, এটাকে আমরা বজায় রেখেছি আমাদের সংবিধান, এটা ভাঙতে দেবো না। এরা বলছে সেই সমস্ত ইউনিটারি স্টেট, একের পর এক রেজলিউশন আছে। 51 সালে একটা রেজলিউশন, 52 সালে তাদের একটা রেজলিউশন। তখন হিন্দু মহাসভা ওই গান্ধীকে হত্যার দায়ে পীড়িত হয়ে দলটাকে তুলে দেয়, RSS ব্যান্ড হয়, যারা খুন করে, মহাসভা খুন করে, তারা তখন উঠে যায় জনরোষে। এবং তারপরে এই ভারতীয় জনসংঘ গড়ে তোলে, যে ধিকি ধিকি করে হিন্দুত্ববাদের প্রচার করে। দ্বিতীয় লাইন হচ্ছে, আমরা নন হিন্দুদের ইন্ডিয়ান কাকে বলে আমরা শেখাবো। আছে রেজলিউশন। এই ইংরেজিটা খুব চমৎকার। ন্যাশনালিজম তাদের শেখানো হবে নন ইন্ডিয়ানদের, বাই ইনকালকেটিং দি ইন্ডিয়াননেস, মানে পিটিএ শেখাবে। কি করে শেখাবো? ইঞ্জেকশন পাওয়া যাচ্ছে না, সকলকে ইঞ্জেকশন দেওয়া যাবে না, তাহলে পিটিএ বল জয় শ্রীরাম, না বললে মা। অতি বড় স্কাউন্ডেল, অতি বড় বদমাশ জাতীয় ফ্ল্যাগ নিয়ে কাঠুয়াতে গিয়ে রেপ করতে পারে, সেই ইন্ডিয়ান নেশনটা আমরা মেনে নিতে। অতি বড় স্কাউন্ডেল রেপিস সিনেমা হলে দাঁড়িয়ে ন্যাশনাল অ্যানথেম করছে, হয়তো 10 মিনিট আগে কাকে রেপ করে, সে সবচেয়ে বড় দেশপ্রেম। That we have to accept. They have said so and they have been maintaining so. এটা তারা ধরে রেখেছে এবং এখন এটাকে বিশ্বাস করে, এবং তার ফলশ্রুতি আমাদের মারাত্মক হয়। নো অ্যাবসেন্ট মাইন্ড, নো অ্যাবসেন্ট মাইন্ড। আপনারা ভালো কাজ করছেন। দেবেন্দ্র ঝা বলে একজন দুর্ধর্ষ সাংবাদিক আছে, তিনি প্রথম যার জন্য অযোধ্যা মামলাতে সুপ্রিম কোর্ট নড়ে চড়ে বসেছে। তিনি দেখিয়েছেন 1949 সালে কি করে গোপনে রামের মূর্তি বাবরি মসজিদের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলা হয়, এই দেখো রামের মূর্তি পাওয়া যায়। তখন একজন হিন্দু বলেছিল রাম একটা ছোট্ট কুটিরতে জন্মগ্রহণ করেছিল, এইটুকু একটা খুপড়িতে রাম জন্মগ্রহণ করেছিল। হিন্দুদের মধ্যে আর একজন হিন্দু প্রস্তুত। কিন্তু দেবেন্দ্র যার অসাধারণ গবেষণা আছে, ডার্কনেস আর অযোধ্যা, কি করে ওই রাম মূর্তি ঢুকিয়ে দেওয়া, সেই দেবেন্দ্র যার অসাধারণ বই লিখেছেন, ফুট সোলজার অফ আর হিন্দুত্ব। তাতে বিভিন্ন ছোট ছোট সংগঠন, RSS ডাইরেক্ট নয়, তাদের 3-3 বার ব্যানিং এর অভিজ্ঞতার ফলে তারা এখন ডাইরেক্ট নয়, বিভিন্ন ছোট ছোট সংগঠন খুলে দিয়েছে, যারা গিয়ে গুপ্ত খুন করে আসে। সে রংকেশ কে হতে পারে, স্কুলবার্গি কে হতে পারে, XYZ কে হতে পারে, যারা গিয়ে খুন করে দিয়ে চলে আসবে। একেবারে স্পার্টান আর্মির মতো। স্পার্টান আর্মি করতেও কি, তাদের কৃতদাস যারা খুব ভালো কৃতদাসের কাজ করতো, স্পার্টানদের নিজস্ব সৈন্যবাহিনীর সঙ্গে কৃতদাস যুদ্ধে একসাথে তারা লড়াই করতো, বা তাদের যুদ্ধ শেখাতে হতো। যারা খুব ভালো যুদ্ধ করেছে তাদের কি করা উচিত? পুরস্কার দেওয়া উচিত। স্পার্টান ঐতিহ্য ছিল পুরস্কারের বদলে গুপ্ত হত্যা করে দেওয়া। বা ভালো যুদ্ধ করেছে, তাহলে স্পার্টার বিরুদ্ধে পরে যুদ্ধ করবে, তাহলে ওটাকে মেরে দাও, মেরে দিয়ে আসতো। এইরকম সংঘ পরিবার, তার ফ্রিঞ্জ ফুলসজ্জা, যারা আজকে পথে নেমেছে টু কিল পিপল। এবং কাশ্মীর ইজ দ্য ফার্স্ট টেস্ট। এরপর কে আসবে কেউ যার নাম আনন্দে নামছে, কাশ্মীর ভারতে ঢুকলো, তারপর কে কোথায় যাবে কোথাও নেই। আমার 5th সাবমিশন, লাস্ট, আপনারা দয়া করে পড়ুন আর্টিকেল 6 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাতে বলা আছে কোনো ভারত সরকার কোনো রাজ্যের সীমানা কমাতে পারে, সীমানা বাড়াতে পারে। অর্থাৎ উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ থেকে বেরিয়ে যেতে পারে, অথবা বিহার থেকে ঝাড়খণ্ড হতে পারে। এটা কেন্দ্রীয় সরকারের পার্লামেন্টে স্বীকৃত হলে রেজলিউশন নেওয়া আছে, এটা পারে। আপনি দেখাতে পারবেন না কোথাও আছে কোনো বিশেষ মর্যাদা সম্পন্ন রাজ্যকে কেন্দ্রশাসিত রাজ্যে পরিণত করে দেওয়া যায়। এই পাওয়ার নেই, এই পাওয়ার নেই। অ্যাবসলিউটলি অ্যাবসেন্ট ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতের সংবিধানে কোথাও এটা নেই। একটা বিশেষ রাজ্য, ঠিক আছে, বিশেষ মর্যাদা কেড়ে নিয়ে তুমি রাজ্যে রাখছো, রাজ্য না করে তুমি ইউনিয়ন টেরিটরি করে বলে কবে আমরা এটা তুলে দিয়ে একটা বিধানসভা দেবো, আর একটা বিধানসভা দেবো না, সে বিধানসভা পাবে না, আর একটা পাবে। কবে পাবে আমি ঠিক করবো।
কেন্দ্রীয় সরকার তখন ঠিক করে, এদিকে বলছে এভরিথিং নর্মাল, এদিকে বলছে আমি ঠিক করবো কবে আমি ফেরত দেবো তাকে রাজ্য সরকার মঞ্চাটা। মাই লাস্ট সাবমিশন আনাদার ওয়ান, এইটা বলা হচ্ছে 370 খুব পরে, এটা বিজেপিরা খুব পরে, টেম্পোরারি ছিল, পার্লামেন্টে এটা অমিত শাহ বলেছে টেম্পোরারি ছিল। ইয়েস, সংবিধানে এক কোণে লেখা আছে, সংবিধানের এই সেকশনের এই কোণে একটা জায়গায় লেখা আছে ইট ওয়াজ টেম্পোরারি, মার্জিনে লেখা আছে 1965 to 2070। আপনার আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার কাছে জাজমেন্ট গুলো আছে 2068 সাল থেকে 2017 সাল সুপ্রিম কোর্টে হয় হিন্দুত্ববাদীরা অথবা এক দেশ এক ভাষা এক ফ্ল্যাগের পক্ষপাতিত্বের পক্ষে যারা লোক তারা বারবার সুপ্রিম কোর্টে গেছে। 1965 সাল 5 জন বিচারপতি সম্পদ প্রকাশ মামলা বলে দিয়েছেন এটা টেম্পোরারি ধারা নয়, সরি টেম্পোরারি অনুচ্ছেদ নয়। থেকে 2017 সালে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছেন, দিল্লি হাইকোর্ট আবার সুপ্রিম কোর্টের জাজমেন্টের উপর দাঁড়িয়ে আবার দিল্লি হাইকোর্টে জাজমেন্ট দিয়েছেন যে 370 নম্বর অনুচ্ছেদ সাময়িক নয়, ইতিহাসের নিয়মে, বিচারের নিয়মে, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এটা বিকাম পার্মানেন্ট হয়ে গেছে, এটা টেম্পোরারি নেই। বিজেপির প্রতিশ্রুতি ছিল 2022 পর্যন্ত তারা 370-এ হাত দেবে না। কোথায় বলেছিল ওরা? জায়গায় বলেছে। কাশ্মীরে যখন তারা জয়েন্ট সরকার করে মেহবুবা মুফতির সঙ্গে, তার বাবার সঙ্গে কমন মিনিমাম প্রোগ্রাম হয়েছিল, এবং আপনারা চমকে যাবেন শুনতে, কমন মিনিমাম আমি এনেছি। কমন মিনিমাম প্রোগ্রামে লেখা আছে জম্মু কাশ্মীরের সমস্যা হচ্ছে অর্থনৈতিক নয়, একটু কান দিয়ে শুনুন, জম্মু কাশ্মীরের সমস্যা অর্থনৈতিক নয়, উন্নয়নের সমস্যা নয়। 15 সালে বলছে জম্মু কাশ্মীরের সমস্যা হচ্ছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাসপিরেশন অফ দ্য পিপল অফ জম্মু কাশ্মীর। মেহবুবা ওইটুকু আদায় করে নিতে পেরেছে। সরকার করার লোভ ছিল, লোভে সে সর্বনাশটি করিয়ে দিল, লোভের মধ্যেও সে একটা জায়গা রেখে দিয়েছিল। জয়েন্ট ডিক্লারেশনে, জয়েন্ট কমন মিনিমাম প্রোগ্রামে ছিল প্রবলেম অফ জম্মু কাশ্মীর ইজ পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল, নট ইকোনমিক। এবং আমরা জয়েন্টলি ওই অ্যাসপিরেশনে যাওয়ার পথে যাব, কিভাবে অটোনমি দেওয়া যায় এগুলো আমরা ভাববো, প্লেবিসাইড নয়, অটোনমি দেওয়া যায় সে কথা ভাববো। এবং 2022 পর্যন্ত আমরা কখনো 370 তুলব না, ইস্যুটা থাকবে। Abrogation of 370 will not be taken up before 2022। যেই সরকারের মধ্যে গন্ডগোল মারতে শুরু করলো, ওই যে প্রাইম মিনিস্টারের যিনি প্রতিমন্ত্রী পিএম জিতেন্দ্র মোহন, ডাক্তার ছিলেন তিনি, তারপর এখন মন্ত্রী, তিনি এবার 370 নিয়ে বক্তৃতা দিতে শুরু করলেন, যে পিডিপির সাথে বিজেপির গন্ডগোল শুরু হয়ে গেল 370 থেকে ব্যাক করা। মানে বিজেপি ওয়ান্টিং ফর্মার যখন জয়েন্ট প্রোগ্রাম করবে তালি বাজাও, আহা কি ভালো স্টেপ নিয়েছে। আবার যখন জয়েন্ট প্রোগ্রামটা ফেল করে 370 দেবে, তখন উঠে বলো গুরু যা করেছো হেভি। দুটোতেই তালি চাইছে, আমাদের দুটোতেই তালি দিতে হবে। এত বদমাইশ পার্টি, এত ডিসেপটিভ পার্টি, এত ব্যাকডোর দিয়ে ভারতবর্ষকে ক্ষতি করে দিচ্ছে, সংবিধানকে শেষ করে দিয়েছে, এবং পুরোপুরি নতুন উপনিবেশ করলো। ভারতের ইতিহাসে এটা কখনো হয়নি, পৃথিবীর ইতিহাসে হয়েছে কিনা আমি জানি না। আপনারা অনেকে বলবেন কর্পোরেট তো ভারতবর্ষ দখল করে নিয়েছে, হ্যাঁ কর্পোরেটের অধীনে আমরা কলোনি, সেটা আর একটা কারণ, সেটা সাইড সভারেন্টের কথা, সেটা আমি এখন যাচ্ছি না। কনস্টিটিউশনালি একটা অঞ্চলকে উপনিবেশ করে দেয়। ব্রিটিশের আমলে আমরা দেখেছি, ব্রিটিশ কলোনি করেছে, মানুষ লড়াই করেছে, কলোনি থেকে বেরিয়ে এসছে,
উত্তর ঔপনিবেশিক রাষ্ট্রের পর রাষ্ট্র 1985 সালের পর, মাফ করবেন 1945 সালের পর থেকে পৃথিবীর ডেমোক্রেসিতে উত্তর ঔপনিবেশিক রাষ্ট্র গঠন হয়েছে। কিন্তু একটা দেশের মধ্যে একটা কনস্টিটিউশনকে ধ্বংস করে কনস্টিটিউশনের মধ্যে নাম করে একটা উপনিবেশ চালু করলো। ইনার কলোনিয়ালিজম ইজ আনহার্ড অফ, অ্যাবসলিউটলি। আমরা এটা শুনিনি কোথাও। একটা দেশের মধ্যে সংবিধান চালু থাকতে থাকতে একটা অঞ্চলকে কলোনি বানিয়ে দেওয়া হলো, বিশেষ রাজ্যের মর্যাদা ছেড়ে, রাজ্যের মর্যাদা ছেড়ে ঔপনিবেশিক রাষ্ট্র হিসাবে ইউনাইটেড কেন্দ্রশাসিত করা হলো, এবং আমরা উন্নতি করে নেবো, সিভিলাইজিং মিশনের কনসেপ্ট দেওয়া হলো। আনহার্ড অফ, শোনা যায়, সেইটা এখানে করা হলো। কি হবে, কি হবে কাশ্মীরে আমি জানি না। প্রচন্ড প্রেসার কুকারের মধ্যে মানুষকে রেখে দেওয়া হয়েছে, প্রচন্ড অত্যাচারের মধ্যে, প্রচন্ড দমবন্ধ অবস্থায় মানুষকে রেখে দেওয়া হয়েছে। আগের মাসে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে একটা জার্নাল বেরোয়, আপনারা রেগুলার পড়েন, সবাই পড়ে না, পড়া দরকারও হয় না। জার্নাল অফ কমিউনিটি হেলথে গত মাসে অসাধারণ একটা রিপোর্ট বেরিয়েছে, চমকে যেতে হয় আমাদের। তাতে বলছে জার্নাল অফ কমিউনিটি হেলথে 3টে কাশ্মীরি ছেলেদের মধ্যে 1জন করে মেন্টালি ডিসঅর্ডার, প্রতি 3 জনে 1জন কাশ্মীরি মেন্টালি ডিসঅর্ডার। প্রচন্ড আক্রোশ, প্রচন্ড ক্রোধ, প্রচন্ড তার ঘৃণা, কোনো ভালোবাসা সেখানে নেই। আজকে শুধু নয়, 50-এর দশক থেকে মিলিটারাইজেশন অফ কাশ্মীর, গণতন্ত্রের আস্বাদটুকু যারা পায়নি, প্রবঞ্চনার মধ্যে দিয়ে যাদের যেতে হয়েছে, তাদের যুবকেরা, শিশুরা ভালো নেই, ভালো থাকছেন না। তারা পরে জঙ্গি হলে কি, জঙ্গি যদি হয়, ওয়ানি হতে পারে, কেউ অন্য কেউ নামে আসতে পারে, তখন আপনাকে নিন্দা করবেন, কিন্তু তার উঠে আসাটা, তার ওই পথে চলে যাওয়াটা, যারা কনস্টিটিউশনের মধ্যে থেকে বারবার নির্বাচনের মধ্যে থেকে, ভাঙাচোরার মধ্যে থেকে নির্বাচনে অংশগ্রহণ করে, সংসদীয় পথে ভারতের সঙ্গে অ্যাডজাস্ট করে গণভোটের দাবি শিখে তুলে দিয়ে থাকতে চাই, তাদের তুমি ধ্বংস করে দিলে। তুমি তাহলে একটাই পথ খোলা রাখলে, আত্মনিয়ন্ত্রণের পথ, সশস্ত্র পথে আত্মনিয়ন্ত্রণ ছাড়া, প্যালেস্টাইনের মতো লড়াই ছাড়া আর দ্বিতীয় কোনো লড়াই নেই। ভারত রাষ্ট্র এই পথটা খুলে দিল। যে তুমি নেহরুকে দায়ী করলে, আন্তর্জাতিকভাবে তুমি কাশ্মীরটাকে নিয়ে গিয়ে ভুল করেছো, আজকে তুমি নির্যাতন না দিয়ে সংবিধানকে ধ্বংস করে কাশ্মীরকে যেটা করলে, সেটা তো আন্তর্জাতিক স্তরে এখন আলোড়িত হচ্ছে, নানা স্তরে গুঞ্জন শুরু হয়েছে। তুমি আবার আন্তর্জাতিক পথে তাদের নিয়ে গেলে এবং মানুষের সেলফ ডিটারমিনেশনের লড়াইটাকে বাধ্য করছো এই পথে যেতে। আমি শেষ করি, আমার মোদির একটা ছবি মনে পড়ে। মোদি যখন জিতলেন, তখন সেন্ট্রাল হলে যাবতীয় বিজয়ী বিজেপি সাংসদদের বক্তৃতা দিতে গেছিল, আপনাদের খেয়াল আছে কিনা জানি না। সেন্ট্রাল হল, মানে ওটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হল ছিল, ওই হলটাতে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বসতেন রাজেন্দ্র প্রসাদের সভাপতিত্বে। কনস্টিটিউয়েন্ট হলে যখন নাড্ডা মোদিকে ডাকছেন বক্তৃতা দেওয়ার জন্য, তাকে অমিত শাহ বলা হয়ে গেছে, তখন মোদি পোডিয়ামের কাছে না গিয়ে হঠাৎ ঘুরে এদিকে চলে আসে, এসে গড় হয়ে, ওখানে একটা ভারতীয় সংবিধানের ট্যাবলেট আছে, সেই ট্যাবলেটে গড় হয়ে প্রণাম করে, মাথা নত জানু হয়ে ট্যাবলেট উনি ভক্তি ভরে প্রণাম করে। এখন আমার মনে হচ্ছে ওটা উনি শেষ যাত্রার জন্য প্রণাম করেছিলেন। যেভাবে আমরা অরুণ জেটলিকে, যেভাবে সুষমা স্বরাজকে শেষ বিদায় জানিয়েছি, উনিও সংবিধানকে গড় হয়ে বললেন, সেকেন্ড টাইম এসে গেছি, তুই এবার খেতে পার, এবার প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের দিকে আমি যাবো। They can't govern the nation, but they want to stay in power. তারা যতদিন ক্ষমতায় থাকবে, ভারতবর্ষ ততদিন যন্ত্রণার মধ্যে দিয়ে যাবে। ধন্যবাদ।
এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের অনুষ্ঠান কাশ্মীর, ধারা ৩৭০ ও ভারতীয় সংবিধান। এই আলোচনায় আমরা শুনলাম ধারা ৩৭০-এর ইতিহাস, আমরা শুনলাম ভারতীয় সংবিধানের প্রেক্ষিতে এই ধারা ৩৭০-এর অবস্থান এবং গত 7টি দশক ধরে এই ধারা ৩৭০-এর গতিপথ কী থেকেছে, তাকে ঘিরে কিভাবে রাজনীতি আবর্তিত হয়েছে, এই সমস্ত কিস্সা। এই পর্বে আমাদের আলোচক ছিলেন লেখক ও মানবাধিকার কর্মী সুজাত ভদ্র। এই অনুষ্ঠানে বলা কথাগুলি গত 2019 সালের সেপ্টেম্বর মাসে কলকাতার পিপলস ফিল্ম কালেকটিভ আয়োজিত একটি অনুষ্ঠানের রেকর্ডিং থেকে নেওয়া। এই রেকর্ডিং আমাদের সাথে শেয়ার করার জন্য আমরা পিপলস ফিল্ম কালেকটিভের উদ্যোক্তা ও কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করলাম। আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা, একাকী থেকো না অসময়ে। Sahar av, sahar av, sahar av, 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 gul yel fallen, jabir yel salan, shahid bachan karon kashir azad, so pad matil, kunant poshpor, Çınımış mitsanyen zenen mesçi yad 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 yim tayram naybuk Vapas na aynbuk Subhan shaman diman dimman aysinad Sein pol min golab Zuhund aftab Kabran mas traybuk Vannu kimçi namolum afrat aysnayın manan Her doçu vatan Alam hetçi bakan köşü şahsavar Düşman mesele Sinen mezgule Haden mezgir Gesiş kutsa krar 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 İzraili taki Çutu yazmaman Esti hüşmut Falestini intifad Ali Singh Kumbli Abdullah Tandi Tandi Astim Muftiyan Hind Khab 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 Dünya Hasovu Sasi Fornovu Asti Dohay Prazno Tuhun Apzar Puns me Agast Padraun Anui Tunzi Jamhuriyat Ukrazgo Fash 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 Amriki Vanan London Tivanan UNS Mazduzne Tuhuz Nazichar Parmani Koru Sahi accession Sheetik election UN resolution Fraud 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 to the article To the agreement Nabrutsu temiz nabrutsu I say az Kuteo do hoper Çuesi harçir Sucu emsit gaysi koşuna Kam kam kampanyo balsoniş Tohin sen rayu Estil yok çikenmez inkalab Dorab go kunui Garishni khabri Zamini asn sun Uti tulani azab Ashik mashuk Kayluk da jada Hera naire dil mashuk istirab Asfat pota Be onu tada PSAN kurta lakchar kar bar 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 makan sun zalyu Garu bujroyu Tote bagan hurchut kara ehtijaj Vakt chugava Tehrik nauka Terzis mujadok muhim Ye pakan ye ravan Terzis se bang Zuito bujanan Astula kaini shuri mart zanan Yeli azadi Sani kaşire Yizyo kabren pekte Dizyo ase nar 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 Benzo shahido Muhim bas manzil Tu shahar
আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা। একাকী থেকো না অসময়ে।